আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের জন্য তৈরি করা এটা ১০ম ক্লাস, তার মানে শেষ ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক অর্থনীতিতে সমগ্র সিলেবাসটা আমি শেষ করতে পারিনি, তবে ৫ম অধ্যায় পর্যন্ত মোটামুটি ইনশাল্লাহ পুরো বিষয়গুলোকেই কভার করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমার হচ্ছে অর্থের চাহিদা। কিন্তু তার আগে আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ৪র্থ অধ্যায়টা ছিল সিলেবাসে ৩য় বর্ষে তোমাদের জন্য, এর আগে একদিন এই ৪র্থ অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছিলাম। তখন সেখানে শুধুমাত্র অর্থবাজার নিয়ে আলোচনা করেছিলাম। অর্থবাজার কিভাবে সামগ্রিক চাহিদা বিনির্মাণে ভূমিকা রাখে সেটা জানবার জন্য, কিন্তু অর্থের চাহিদা এবং অর্থের যোগানকে খুব সাধারণভাবে আলোচনা করেছিলাম। আজকে অর্থের চাহিদা সংক্রান্ত যতগুলো তত্ত্ব আছে প্রত্যেকটা তত্ত্ব আমরা জানবো। এটা জানবার প্রয়োজন হচ্ছে এই কারণে যে অ্যাকচুয়ালি তোমার সুদের হার কিভাবে সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে। আমরা যদি অর্থের চাহিদাটা খুব ভালো মতো বুঝি তাহলে পারে আমরা বুঝতে পারবো, কারণ অর্থের চাহিদার উপরে সুদের হার নির্ভর করছে, এবং সুদের হার অর্থের চাহিদার উপরে যেহেতু সুদের হার নির্ভর করছে, ফলে সুদের হারটা আবার বিনিয়োগকে খুব গভীরভাবে প্রভাবিত করে, যেটা আবার সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে। সুতরাং সুদের হারটা আমাদের খুব ভালো মতো জানা দরকার, এবং সুদের হারটা খুব ভালো মতো জানতে হলে পারে কিভাবে সুদের হার নির্ধারিত হয় সেটা জানা দরকার, এবং সুদের হার নির্ধারণের ক্ষেত্রে অর্থের চাহিদা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য অর্থের চাহিদা সংক্রান্ত আজকে সমস্ত তত্ত্ব, যতগুলো তত্ত্ব আছে আমরা জানার চেষ্টা করব, একটা ধারণা নিব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে অর্থের চাহিদা, এবং সুনির্দিষ্ট পাঠ হচ্ছে আমাদের আজকের প্রথম হচ্ছে যে অর্থের চাহিদার ক্লাসিক্যাল তত্ত্ব। অর্থের চাহিদার যে ক্লাসিক্যাল তত্ত্ব আছে সেটার দুটো ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব এবং ক্যামব্রিজ অর্থের নগদ চাহিদা তত্ত্ব। এরপরে আসে এই ক্লাসিক্যাল তত্ত্বকে সমালোচনা করে আসে হচ্ছে কেইনসের অর্থের চাহিদা তত্ত্ব। কেইনসের অর্থের চাহিদা তত্ত্বের কিছু দুর্বলতা ছিল, সেটাকে সংশোধনের জন্য পরপর দুটো চাহিদা তত্ত্ব আসে। একটা হচ্ছে টোবিনের পোর্টফোলিও অর্থের চাহিদা তত্ত্ব, এবং আরেকটা হচ্ছে বমলের ইনভেন্টরি চাহিদা তত্ত্ব। বেসিক্যালি বমলের ইনভেন্টরি চাহিদা তত্ত্ব টোবিনের পোর্টফোলিও চাহিদা তত্ত্বের আগে আসে, এবং দুটো তত্ত্ব কেইনসের দুটো বিষয়কে নিয়ে আলোচনা করে, আমরা পরে জানবো। তো এখানে একটু জাস্ট বলে নিচ্ছি। টোবিন হচ্ছে কেইনসের সতর্কতামূলক ফটকা কারবারি চাহিদাকে নিয়ে বিশ্লেষণ করে, আর হচ্ছে বমল হচ্ছে লেনদেন চাহিদাকে নিয়ে বিশ্লেষণ করে। আর এরপরে সর্বশেষ যেটাকে আধুনিক তত্ত্ব বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রিডম্যানের অর্থের চাহিদা তত্ত্ব, এটাকে অর্থের আধুনিক তত্ত্ব বলা হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এখন প্রথম যে অর্থের চাহিদা সংক্রান্ত প্রথম যে তত্ত্ব ক্লাসিক্যাল তত্ত্বের ফিশারের তত্ত্বটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিব অর্থের চাহিদা বলতে কি বুঝি। এখানে আমরা অর্থের চাহিদার একটা সংজ্ঞা দিয়েছি। দেখো, আর্থিক সম্পদ কি? যেমন ধরো, আর্থিক প্রতিষ্ঠান কি, এই প্রশ্নটা যদি করা হয়, আর হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, পার্থক্য কি? এটার খুব সাধারণ একটা উত্তর হচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পদের বেশিরভাগ অংশ অর্থ, সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানের মূল অংশ অন্যান্য পণ্য, দ্রব্য, পণ্য, সেগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তা আর্থিক সম্পদ হচ্ছে যে অর্থের কাজটাকে বিনিময়ের মাধ্যম হওয়া, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত। সুতরাং যা কিছু বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, কিংবা যা কিছুকে খুব সহজেই টাকাতে রূপান্তরিত করা যায়, সবগুলোকে আর্থিক সম্পদ বলে। যা কিছুকে সহজে টাকাতে রূপান্তর করা যায় সেটাই হচ্ছে আর্থিক সম্পদ, ঠিক আছে? এবং এর মধ্যে টাকা আছে, তোমার হচ্ছে ব্যাংক ডিপোজিট আছে, বন্ড আছে, তারপর হচ্ছে যে তোমার সঞ্চয়পত্র আছে, নানা রকম বিষয় আছে। এক এক দেশে এক এক রকম আর্থিক সম্পদ থাকে, কিন্তু এর মধ্যে সবচেয়ে তরল যে আর্থিক সম্পদ সেটাকে বলা হয় হচ্ছে হাতে যে নগদ অর্থ। কারণ আমি কোনো কিছু যদি ক্রয় বিক্রয় করতে চাই, তাহলে পারে টাকা দিয়েই আমি এটা সহজেই কিনতে পারবো।
হ্যাঁ, আমার কাছে যদি মনে করো যে তোমার জাতীয় সঞ্চয়পত্র থাকে, কিংবা ওই যে তোমার, তাহলে সঞ্চয়পত্র প্রথমে ভাঙাতে হবে কোনো কিছু ক্রয় করতে হলে, তারপরে সেটাকে টাকায় রূপান্তর করে ওটাতে কিনতে হবে। কিন্তু সরাসরি সঞ্চয়পত্র নিবে না, কিংবা কেউ সরাসরি বন্ড নিবে না। কিন্তু সহজেই এই একদিন অথবা 2 দিনের নোটিশে এগুলোকে ভাঙিয়ে ফেলা যায়। কিন্তু এই জন্য এগুলোকে আর্থিক সম্পদ বলে। তা যাই হোক, আমরা সংজ্ঞাটাকে একটু দেখার চেষ্টা করি। আর্থিক সম্পদকে তরল অর্থের আকারে ধরে রাখবার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে। তার মানে আর্থিক সম্পদ নানা রকম উপাদান আছে। আর্থিক সম্পদকে নানা কিছু আর্থিক সম্পদের অন্তর্ভুক্ত, বন্ড আর্থিক সম্পদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে সেভিংস ডিপোজিট, টাইম ডিপোজিট, সব আর্থিক সম্পদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তার ইভেন জীবন বীমার যে পলিসি, সেটাও আর্থিক সম্পদের অন্তর্ভুক্ত। কিন্তু আর্থিক সম্পদকে তরল অর্থের আকারে ধরে রাখবার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে। অর্থের চাহিদা বলতে এই আর্থিক সম্পদের মধ্যে যতটুকু অংশ আমি তরল আকারে ধরে রাখতে চাবো, সেটাই হচ্ছে আমাদের দৃষ্টিতে, ওইটাকেই আমরা বলবো অর্থের চাহিদা। তরল অর্থ বলতে সাধারণত হাতে রক্ষিত মুদ্রা ও চলতি আমানতকে, ব্যাংকের চলতি আমানতকে বুঝিয়ে থাকা হয়। ব্যাংকের চলতি আমানত মানে কারেন্ট ডিপোজিট। তুমি মনে করো একটা বাসায় ভাড়া আছো, তুমি মালিককে সরাসরি নগদ অর্থ না দিয়ে তুমি যদি চেক লিখে দাও, বাড়ির মালিক কিন্তু সেটা নিবে। তোমার প্রতি যদি আস্থা থাকে উনি নিয়ে নিবে, কারণ একই বিষয় আর কি। তার বরং অনেক সময় খুশি হয়েও নিয়ে নিবে, কারণ টাকাটা বাসায় রাখতে হচ্ছে না, সে ব্যাংকে এটা জমা দিলে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সুতরাং যে তোমার হচ্ছে নগদ তরল অর্থ বলতে বোঝানো হয় সাধারণত হাতে রক্ষিত মুদ্রা ও চলতি আমানত, অর্থাৎ আর্থিক সম্পদের যে সকল উপাদান তাৎক্ষণিকভাবে লেনদেন বা বিনিময় কার্যক্রমে ব্যবহার করা সম্ভব হয়, সেটাই হচ্ছে তরল অর্থ, সেটাকে আমরা তরল অর্থ বলে থাকি। তো যাই হোক, এবার আমরা প্রথম যে তত্ত্বটা, অর্থের পরিমাণ তত্ত্ব, এই তত্ত্বটার নাম অর্থের পরিমাণ তত্ত্ব, ফিশারের তত্ত্ব, 1911 সালে ফিশার দিয়েছিলেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদেরা অর্থকে মূলত বিনিময়ের মাধ্যম হিসাবে বিবেচনা করে অর্থের চাহিদা তত্ত্ব নির্মাণ করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদেরা মনে করতেন অর্থের মূল কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। ক্লাসিক্যাল অর্থের চাহিদা তত্ত্ব অর্থের পরিমাণ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ক্লাসিক্যাল পরিমাণ তত্ত্বটি একটি সমতা মানে দুই দিক সমান। এই যে পিটি সমান সমান না, এখানে আরেকটা দাগ হলে সমতা বোঝানো যেত, সমতা। পিটি সমান সমান পিভি। এখানে এই পিটিটা অংশ অর্থের চাহিদার দিকটাকে দেখানো হচ্ছে, এবং এমভি দ্বারা হচ্ছে তোমার অর্থের যোগানের অংশটা দেখানো হচ্ছে। এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, পি হচ্ছে গড় দাম। একটা ক্লাসে বলেছিলাম গড় দাম বলতে যে মূল্য সূচক আছে সেটাতে গড় দাম বোঝানো হয়, কিংবা ভোক্তা সূচক আছে সেই সূচকের মান দিয়ে গড় দাম বোঝানো হয়। পি হচ্ছে লেনদেনের মোট পরিমাণ, কতবার একটা অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য লেনদেন হয়েছে, ঠিক আছে, সেটার পরিমাণ হচ্ছে টি দ্বারা বোঝানো হয়। একই দ্রব্য তো 3-4 বার হাত বদল হয়েছে, ঠিক আছে। মনে করো যে আমরা যে ঢাকা শহরে যদি আমরা কোনো একটা দ্রব্য ক্রয় করি, তাহলে কি দেখা যায়, সেটা গ্রামের একজন কৃষক উৎপাদন করে, সে যে তার গ্রামের হাটে বিক্রি করে, তারপর ওইখান থেকে একজন আড়তদার সেটা নিয়ে এসে ঢাকার আড়তে নিয়ে আসলো, তারপরে সেই আড়তের ওইখান থেকে ঢাকার একটা বাজারে আবার কিনে নিয়ে আসে, তাহলে দেখো 3 বার হাত বদল হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে লেনদেনের মোট পরিমাণ, এম অর্থ হচ্ছে প্রচলনে নিযুক্ত অর্থের পরিমাণ, তার মানে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কি পরিমাণ অর্থ বাজারে ছেড়ে দিয়েছে, যা বিভিন্ন সময় হাত বদল হচ্ছে ক্রয় বিক্রয়ের সময়। এবং বি হচ্ছে অর্থ সঞ্চালনের গতিবেগ, তার মানে একটা অর্থ নোট কতবার হাত বদল হয় একটা নির্দিষ্ট সময়, ধরো বছরে কতবার হাত বদল হচ্ছে, সেটাকে বলে হচ্ছে অর্থ সঞ্চালনের গতিবেগ। তাহলে আমরা পরের এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে তোমার যেটা দাঁড়ালো, ফিশার কতিপয় সত্যসিদ্ধের আলোকে উপরের এই সমতাটাকে অর্থের চাহিদা তত্ত্বে পরিণত করেন। তাহলে এই যে পিটি সমান সমান এমভি, এই সমতাটাকে কতগুলো সত্যসিদ্ধের আলোকে ফিশার অর্থের চাহিদা তত্ত্বে পরিণত করেন। ফিশারের মতে টি এর মান আয়ের উপর নির্ভরশীল। এই যে টি মানেটা কি, লেনদেনের মোট পরিমাণ, কতবার প্রতিটা দ্রব্য হাত বদল হচ্ছে, লেনদেন হচ্ছে। এটা একটা দেশের ইকোনমির উপরে নির্ভর করে। যত ইকোনমি যত বড় হয়, সেই দেশের তত বেশি দ্রব্য উৎপাদন হয় এবং তত বেশি বার লেনদেন হয়। সুতরাং টি হচ্ছে ওয়াইয়ের সাথে সম্পর্কযুক্ত, ওয়াইয়ের উপর নির্ভরশীল। আয়ের হ্রাস বৃদ্ধির সাথে টি এর হ্রাস বৃদ্ধি ঘটে। এবং ভি এর মান একটি অর্থনীতির প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত অবস্থার উপর নির্ভরশীল। তার মানে
টাকা পয়সা কতবার হাত বদল হবে এটাও নির্ভর করে একটা দেশের যে আর্থিক প্রতিষ্ঠান আছে এবং ওই দেশের অবস্থার মানসিকতা সবকিছুর উপরে এই ভি এর মানটা নির্ভরশীল হয় আর কি, ঠিক আছে। ফলে স্বল্পকালে যেহেতু আয় ও প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত অবস্থা অপরিবর্তিত থাকে, তাই বলা যায় স্বল্পকালে ভি এবং টি এর মান স্থির। তাহলে ভি এবং কি, এই যে এদিকে ভি এবং এদিকে টি সহজে নড়াচড়া করে না আর কি, স্থির থাকে, মান যে মানটা আছে সেই মানটা স্থির থাকে। অন্যদিকে এম এর মান দেশের আর্থিক কর্তৃপক্ষ দ্বারা স্থিরকৃত হয়। এম এর মান কারা স্থির করে? কেন্দ্রীয় ব্যাংক কিংবা আর্থিক কর্তৃপক্ষ। ফলে উপরে উল্লেখিত অর্থের পরিমাণ তত্ত্বটিকে সাজিয়ে লেখা যায় এরকম। এম সমান সমান এই যে সাজিয়ে কিভাবে লেখা গেল, পিটি আর হচ্ছে ভিটাকে এদিকে নিয়ে আসলাম, সাজিয়ে যেভাবে লেখা যায়, বা এম সমান সমান 1/v ইন্টু পিটি। এখানে এম হচ্ছে অর্থের নামিক সরবরাহ, যেটা কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ করে থাকে। তাহলে এম সমান সমান কত? 1/v পিটি। এর মধ্যে ভি এবং টি স্থির। তাহলে পারে দেখো টি এবং ভি যদি স্থির থাকে তাহলে এম আর পি কিন্তু সরাসরি সম্পর্কিত। এম এর মান বাড়লে পি এর মান বাড়বে, যেহেতু দুই দিক সমান। এই দুটো মান যদি স্থির থাকে তাহলে কোনো কারণে যদি পি এর মান বাড়ে তাহলে এম এর মান বাড়তে হবে, অথবা এম এর মান বাড়লে পি এর মান বাড়তে হবে, যেহেতু সমতা। যেহেতু ভারসাম্য অবস্থায় আমরা কি বলি, এম এর সমান সমান এমডি, তার মানে অর্থের চাহিদা এবং যোগান সমান। ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা এবং অর্থের যোগান অবশ্যই সমান হবে আর কি, এটুকু ধরে নিয়েছে। ফলে অর্থের চাহিদা সমান সমান বলা যেতে পারে, এই যে আমরা এম এর জায়গায়, এই যে দেখো এখানে এম সমান সমান কি বলেছি, 1/v ইন্টু পিটি। এম এর জায়গায় আমরা এমডি, এখানে যোগানের জায়গায় আমরা এখানে অর্থের চাহিদা লিখে দিলাম। কেন অর্থের চাহিদা লিখে দিলাম? এই যে ধরে নিয়েছি ভারসাম্য অবস্থায় অর্থের যোগান এবং অর্থের চাহিদা সমান, সুতরাং এম হচ্ছে অর্থের যোগান ছিল, এই জায়গাটায় এই যে আমরা এমডি অর্থের চাহিদা লিখে দিলাম। তো অর্থের চাহিদা সমান সমান কি, 1/v ইন্টু পি ইন্টু টি। তাহলে এইটুক পর্যন্ত আমরা জানলাম আর কি। তাহলে অর্থের চাহিদার একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে নিই, যে দেখো আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই যে ফিশার যে অর্থের পরিমাণ তত্ত্বটা দিল, এটার একটা সমালোচনা করলো পরবর্তীতে ক্যামব্রিজের অর্থনীতিবিদেরা। তারা সমালোচনা করলেন যে গ্রাউন্ডে, সেটা হচ্ছে এরকম, এই তত্ত্ব অনুযায়ী টি এর মধ্যে শুধু ভোগ্যপণ্য ও সেবাজাত দ্রব্য অন্তর্ভুক্ত নয়, এই যে সকল দ্রব্যের লেনদেন হয় এর মধ্যে মূলধন দ্রব্য যথা বন্ড, সিকিউরিটি, শেয়ার এবং জমিও অন্তর্ভুক্ত। জমিকেও কিন্তু খুব অনেক দূরবর্তী ভাবে আর্থিক সম্পদ বলা হয়, কারণ মানুষজন কি করে, যখন কোনো কিছু লাগে তখন জমি বিক্রি করে দিয়ে টাকাটা বের করে নিয়ে এসে, জমির কিন্তু খুব একটা ক্ষয় হয় না। একটা কম্পিউটার কিন্তু বিক্রি করা যায় না, কেউ পুরানো কম্পিউটার কিনতে চায় না, কিন্তু জমি কিন্তু কখনো পুরাতন হয় না আর কি। জমি কিন্তু, ভূমি কখনোই পুরাতন হয় না আর কি, সেজন্য ভূমি ঠিক অন্যান্য পণ্যের মতো না, ঠিক আছে। তো এই সকল মূলধন দ্রব্যের দাম খুব দ্রুত ওঠানামা করে, ফলে হাত বদল স্থির থাকে না। এই যে আমরা টিটাকে স্থির বলে নিয়েছিল ফিশার, কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বললো যে টির মান স্থির থাকে না, ফলে টি এর মান স্থির থাকা সম্ভব না। এটা একটা বড় দুর্বলতা ছিল। এবং আরেকটা ক্ষেত্রে ওনারা সমালোচনা করলেন, সেটা হলো পণ্য, সেবাজাত দ্রব্য এবং মূলধন দ্রব্যের জন্য একটি গড় দাম নির্ধারণ করাও কঠিন। এই যে আমরা বললাম যে গড় দামটা কি বলেছিলাম, গড় দামটা বললাম যে তোমার হচ্ছে দাম সূচক অথবা ভোক্তা সূচক, কিন্তু এটাও পুরোপুরি ঠিক না। কারণ হচ্ছে যে বিভিন্ন আয় স্তরের ভোক্তার দাম সূচক এক এক রকম। একজন রিক্সা চালকের যে দাম সূচক, ভোক্তার দাম সূচক, আর একজন উচ্চবিত্তের ভোক্তার দাম সূচক কিন্তু এক না। চালের দাম বাড়লে পারে একজন রিক্সা চালকের জন্য কিন্তু অনেক বড় বিষয় আর কি, কারণ তার টোটাল খরচের বড় অংশটা প্রভাবিত হবে। কিন্তু একজন ধনী ব্যক্তির কাছে চালের দাম দ্বিগুণ হলে কিছু যায় আসে না, কারণ তার টোটাল ব্যয়ের একটা মাত্র অতি ক্ষুদ্র অংশ চালের পিছনে ব্যয় হয়। সুতরাং এই যে সূচক সংখ্যাকে দিয়েও দাম স্তর, গড় দাম স্তরকে অ্যাকচুয়ালি নির্ধারণ করা যায় না, এটা একটা বড় দুর্বলতা। সুতরাং এই তত্ত্বের সমালোচনা করে ক্যামব্রিজ এর অর্থনীতিবিদরা 1917 সালে একটা তত্ত্ব দিলেন, সেটাকে নাম দিলেন হচ্ছে অর্থের নগদ তহবিল তত্ত্ব। আর ফিশারের তত্ত্বটার নাম ছিল অর্থের পরিমাণ তত্ত্ব আর কি। যাই হোক, তো অর্থের নগদ তহবিল তত্ত্বটা এরকম, আমরা দেখি আসো। অর্থের লেনদেন চাহিদা তত্ত্বে কিংবা নগদ তহবিল তত্ত্বে, লেনদেন চাহিদা বা নগদ তহবিল তত্ত্বে
অর্থকে মূলত বিনিময়ের মাধ্যম হিসাবে দেখানো হয়েছে, অর্থকে বিনিময়ের মাধ্যম হিসাবে দেখানো হয়েছে। অন্যদিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ যথা মার্শাল পিগু মনে করেন অর্থের মূল কাজ মূল্যের সংরক্ষণ। যে কোনো একটা দ্রব্যের দাম কত, ওটার মূল্য কত সেটা বোঝা যাবে ওটার দামের উপর নির্ভর করে। ফলে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট কালব্যাপী একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারেন এমন পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। যেহেতু এই কথাটার মানে বলি, মূল্যের সংরক্ষণ এই কথাটার ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে একজন ভোক্তা মনে করতে পারে যে আমি আমার এই মাসে 5,000 টাকা আমার লাগবে, কারণ সে 5,000 টাকা দ্রব্য কিনতে চায়। 5,000 টাকা দ্রব্য কেনার সাথে সাথেই কিন্তু সে মোটামুটি ধরে নেয় যে তার মানে এত মন চাল, এত মন ডাল, কিংবা হচ্ছে এই পরিমাণ ডাল, এতগুলো কাপড়, এই জিনিস আমি কিনতে পারবো। কিভাবে সে ধরে নেয় এই জিনিস কিনতে পারবো? কারণ ওই দ্রব্যগুলো বোঝা যায় মূল্যের মাধ্যমে আর কি, কারণ প্রতিটা দ্রব্যের একটা মূল্য আছে। সেই মূল্যের মাধ্যমে যদি 5,000 টাকা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য পাওয়া যাবে, 10,000 টাকা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য পাওয়া যাবে। যেহেতু প্রতিটা দ্রব্যের মূল্য মানে প্রতিটা দ্রব্যের একটা মূল্য আছে এবং মূল্য দিয়ে একটা পরিমাণ দ্রব্য বোঝানো যায়, যেটাকে বলা হচ্ছে যে মূল্যের সংরক্ষণ। হ্যাঁ, যে তার মানে এই পরিমাণ টাকা দিয়ে কি পরিমাণ দ্রব্য পাওয়া যাবে সেটা বোঝা যায়। সুতরাং ফলে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট কালব্যাপী একটি নির্দিষ্ট পরিমাণ কিছু নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে এমন পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। কালব্যাপী একটি নির্দিষ্ট পরিমাণ মানে বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ আর কি, ক্রয় করতে পারে এমন নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। ফলে নগদ তহবিল তত্ত্ব অনুযায়ী অর্থের চাহিদা সমান সমান কে ইন্টু পি ওয়াই। এখানে তোমার ওয়াই হচ্ছে প্রকৃত জাতীয় আয়, ওয়াই হচ্ছে দাম স্তর, এবং পি ওয়াই হচ্ছে নামিক জাতীয় আয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রকৃত জাতীয় আয় আর এইটা হচ্ছে দাম স্তর। তাহলে প্রকৃত জাতীয় আয়কে দাম স্তর দিয়ে গুণ করলে পি ইন্টু ওয়াই, এটা হচ্ছে নামিক জাতীয় আয় পাওয়া যায়। আমরা এটাকে ছোট হাতের ওয়াই দিয়েও বুঝাইতে পারতাম। আমরা যে পরের ছবিটা চিত্র একটা এঁকেছি সেখানে আমরা ছোট হাতের ওয়াই দিয়ে বুঝিয়েছি। ছোট হাতের ওয়াই হচ্ছে প্রকৃত জাতীয় আয়, প্রকৃত জাতীয় আয়কে সমান সমান হচ্ছে পি ইন্টু তোমার হচ্ছে প্রকৃত জাতীয় আয়কে যদি আই স্তর দিয়ে গুণ দিই তাহলে পরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে নামিক জাতীয় আয়, পি ইন্টু ওয়াই। আর কে হচ্ছে একটি ভগ্নাংশ মান। নামিক জাতীয় আয়ের যে পরিমাণ অর্থ জনগণ নগদ হাতে ধরে রাখতে চায়, তার মানে পি ওয়াই এর যে পরিমাণ অংশ, কিংবা প্রকৃত জাতীয় আয়ের যে অংশটা। প্রকৃত জাতীয় আয় তো আয়ের মাধ্যমে দেখা যায় না, অর্থের মাধ্যমে মানে বোঝা যায় না, সেটা তো পরিমাণের মাধ্যমে বোঝানো যায় প্রকৃত জাতীয় আয়টা। সেই জন্য যখন টাকার অঙ্কে আমরা দেখাইতে চাই তখন সেটাকে অ্যাকচুয়ালি এইটাকে পি দিয়ে গুণ দিতে হয় আই দিয়ে, তখন এটা টাকার অঙ্কে চলে যায় আর কি। ঠিক আছে, তাহলে এই পরিমাণকে টাকা দিয়ে গুণ করলেই প্রকৃত জাতীয় আয় পাওয়া যায়। তাহলে একটি ভগ্নাংশ মান নামিক জাতীয় আয়ের, যখন জাতীয় আয়কে টাকার মাধ্যমে দেখানো হয় একটা অংশ, ধরা যাক কে এর মান যদি 0.2 হয়, তাহলে জাতীয় আয়ের 20% অংশ ওই দেশের মানুষজন টাকা ধরে রাখতে চায়। সব প্রত্যেকেই চায় যে ওই পরিমাণ টাকা নিজের কাছে থাকবে। তাহলে কারো যদি মানে একটা দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে যে সেই দেশে অর্থের চাহিদাটা কত হবে, সেটা নির্ভর করছে কে এর মানের উপরে। কে এর মান যত বাড়বে জাতীয় আয়ের অনুপাতে সেই পরিমাণ বেশি পরিমাণ অর্থ ওই দেশের জনগণ হাতে ধরে রাখতে চায়। তাহলে অর্থের নগদ তহবিল তত্ত্ব অনুযায়ী অর্থের চাহিদা একটি আচরণগত বিষয়। অর্থের নগদ তহবিল তত্ত্ব অনুযায়ী অর্থের চাহিদা একটি আচরণগত বিষয়। অন্যদিকে অর্থের লেনদেন তত্ত্ব অনুযায়ী, তার মানে হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ, অর্থের যে পরিমাণ তত্ত্ব অনুযায়ী অর্থের চাহিদাকে একটি যান্ত্রিক আচরণ হিসেবে দেখানো হয়েছে। তার মানে ফিশারের লেনদেন তত্ত্ব হচ্ছে ফিশারের তত্ত্বটাকে, এখানে ফিশারের তত্ত্ব তাকে একটি যান্ত্রিক আচরণ হিসাবে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে লেনদেন হবে না, এটা হবে হচ্ছে নগদ তহবিল তত্ত্ব। এখানে একটু ভুল আছে, অর্থের নগদ তহবিল তত্ত্ব, আর লেনদেন হচ্ছে যে পরিমাণগত তত্ত্ব যেটা আর কি। ঠিক আছে, চাহিদাকে একটি যান্ত্রিক আচরণ হিসেবে দেখা হচ্ছে যা কতগুলো চলকের উপর নির্ভরশীল। আমরা এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি আর কি, একটু যান্ত্রিক আচরণ কেন হচ্ছে আমরা একটু পরে দিচ্ছি আর কি।
এখন এই অর্থের নগদ তহবিল তত্ত্বেরও দুর্বলতা আছে। অর্থের পরিমাণ তত্ত্বের যেমন দুর্বলতা ছিল, অর্থের নগদ তহবিল তত্ত্বেরও দুর্বলতা ছিল। সে দুর্বলতা হচ্ছে অর্থের চাহিদা শুধু নামিক জাতীয় আয়ের অনুপাত নয়। এখানে এই তত্ত্বে কি বলা হয়েছে? কে ইন্টু পি ওয়াই। তার মানে অর্থের চাহিদা, তার মানে হচ্ছে যে অর্থের চাহিদা হচ্ছে যে নামিক জাতীয় আয় আছে তার একটা ভগ্নাংশ। কিন্তু সমালোচনা করা হচ্ছে এইভাবে, অর্থের চাহিদা শুধু নামিক জাতীয় আয়ের একটা অনুপাত নয় বা ভগ্নাংশ নয়, বরং সুদের হার, সম্পদের পরিমাণ এবং ভবিষ্যৎ দাম স্তরের পরিবর্তন দ্বারাও নির্ধারণ হয়। সুতরাং অর্থের চাহিদাটা শুধু জাতীয় আয় কত তার উপর নির্ভর করে না, নির্ভর করে ওই অর্থনীতিতে সুদের হার কত, দাম স্তর কত, এবং ভবিষ্যতে দাম স্তর কি পরিমাণ বাড়বে, মুদ্রাস্ফীতি কেমন হবে, নানা বিষয়ের উপরে নির্ভর করে, যা এই তথ্যে আলোচনা হয়নি। সুতরাং এই তত্ত্বকে রিপ্লেস করে, পরিবর্তন করে কেইন্স হচ্ছে একটা তত্ত্ব নিয়ে আসলো, সেটা হচ্ছে কেইন্সের তত্ত্ব। কিন্তু তার আগে এই চিত্রের সাহায্যে এই যে দুটো ক্লাসিক্যাল তত্ত্ব, ফিশারের তত্ত্ব আর হচ্ছে তোমাদের হচ্ছে যে নগদ চাহিদা তত্ত্ব আমরা আলোচনা করলাম, তার একটু বৈশিষ্ট্যগুলো একটু ছবির মাধ্যমে দেখি। আচ্ছা, মনে করো অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এইখানে আমরা অর্থের যোগান দিয়েছি এবং দাম স্তর দিয়েছি। এর আগে কিন্তু বলেছিলাম যে অর্থের যোগানের সাথে দাম স্তরের সরাসরি সম্পর্ক আছে। অর্থের যোগান বাড়লে যেহেতু টির মান এবং ভির মান স্থির থাকে, ফলে এম এর মান যদি বাড়ে তাহলে দাম স্তর বাড়বে। আবার দাম স্তর যত বাড়ে তখন অর্থের ক্রয় ক্ষমতা তত কমে। কারণ 10 টাকার এখন যে দ্রব্যের দাম 10 টাকা, সেটা যদি 20 টাকা হয়ে যায় তাহলে কি হবে? আগে 10 টাকাতে আমি যে পরিমাণ দ্রব্য কিনতে পারতাম, এখন কি সেই পরিমাণ দ্রব্য কিনতে পারবো? এখন তো তার অর্ধেক কিনতে পারবো। তাহলে এই যে টাকার কি হচ্ছে, দাম বাড়ার সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। তো এটাই দেখানো হচ্ছে। দেখো এই যে অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্কটা আমরা দেখছি, যে প্রথমে অর্থের যোগান এতটুকু হলো, দাম স্তর এটা ছিল, এবং এটার সাথে নিচেরটাতে যে অর্থের ক্রয় ক্ষমতা দেখাচ্ছে এই পরিমাণ। এরপর যদি কোনো কারণে অর্থের যোগান বাড়ে তাহলে দেখো দাম স্তর বেড়ে গেল, একই সাথে অর্থের ক্রয় ক্ষমতা কমে গেল, এই যে কমে নিচে আসলো। তারপরে আবারও যদি তোমার অর্থের যোগান বাড়ে, ক্রয় ক্ষমতা আরো কমে গেল, দাম স্তর বাড়লো, ক্রয় ক্ষমতা কমে গেল আর কি। ঠিক আছে? এবং এইখানে যান্ত্রিক বলা হচ্ছে এই কারণে যে দেখো সম্পর্কটা খুব যান্ত্রিক। এম বাড়ছে, দাম স্তর বাড়ছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তোমার হচ্ছে অর্থের চাহিদাটা কি? অর্থের চাহিদাটা হচ্ছে পি ইন্টু টি এবং সমান সমান ইকুয়াল টু এম ইন্টু ভি। হ্যাঁ, ভিও হচ্ছে নির্ভর করছে ওই সেই দেশের প্রযুক্তি এবং যে প্রতিষ্ঠান আছে তার উপরে। এম কে নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। আবার এম এর সাথে পি সম্পর্ক করে সরাসরি দেখো রিলেশন, এই বাড়লে এই পরিমাণ হচ্ছে, এটা 45 ডিগ্রি রেখা, এম যা বাড়ছে সেই হারেই পি বাড়ছে। এই জন্য বলা হচ্ছিল যে ক্লাসিক্যাল যে পরিমাণ তত্ত্ব, অর্থের পরিমাণ তত্ত্ব, সেটা হচ্ছে একটা যান্ত্রিক সম্পর্ক। কিন্তু অর্থের চাহিদাটা যান্ত্রিক না, এটা একটা মানুষের আচরণগত বিষয় আর কি। সেই আচরণটা নানাভাবে বিশ্লেষণ করে হচ্ছে, আচরণটা প্রকাশ পায় কে এর মাধ্যমে আর কি। হ্যাঁ, অর্থের যে তোমার এই যে অর্থের নগদ তহবিল তত্ত্বে এখানে সেই কেমন আচরণ করবে সেটা নির্ভর করে, আচরণটা বোঝা যায় জাতীয় আয়ের সাথে সাথে সেই আচরণটা জাতীয় আয় যত বাড়তে থাকে অর্থের চাহিদা তত বাড়তে থাকে। এটা মানুষের আচরণ, আয় বাড়ার সাথে সাথে সে তার অর্থ বেশি করে ধরে রাখতে চায়, এটা বললো। এবং এটা একটা স্বাভাবিক আচরণ। তো সেইটাই হচ্ছে অর্থের নগদ তহবিল তত্ত্বে দেখানো হলো। এই যে দেখো বিষয়টা অনেকটা এরকম। এই যে এদিকে প্রকৃত জাতীয় আয় দেখানো হলো, অর্থের চাহিদা, এই যে এখানে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই দিয়ে প্রকৃত জাতীয় আয় বুঝিয়েছি। আর যদি নামিক বুঝাই তাহলে পি ইন্টু বড় হাতের ওয়াই। ঠিক আছে? তাহলে এদিকে জাতীয় আয়, এটা অর্থের চাহিদা, এবং এই যে এই রেখাটা দিয়ে দেখাচ্ছে জাতীয় আয় যতটা বাড়ছে অর্থের চাহিদা ততটা বাড়ছে আর কি। ঠিক আছে? তোমার এখানে আমরা একটু ইয়ে করে দেখিয়েছি, দেখো এই যে দেখো, এই যে দেখো যত বাড়ছে, এই যে জাতীয় আয় বাড়ছে, অর্থের চাহিদাটাও এই যে একই অনুপাতে, এই কে অনুপাতে বাড়ছিল আর কি। ঠিক আছে? এখন আমরা আসবো কেইন্সের মতে অর্জিত আয়ের ব্যবহার। এখন কেইন্স এই সমালোচনা করে কেইন্স তার তত্ত্ব দিল, কিন্তু তত্ত্ব দেওয়ার আগে কেইন্স বলল যে মানুষের যে আয় হয়, জাতীয় আয় হয়, জাতীয় সামষ্টিকভাবে যদি দেখা হয় তাহলে জাতীয় আয়, আর যদি ব্যক্তি পর্যায়ে ব্যষ্টিকভাবে দেখতে চাই, ব্যক্তিক পর্যায়ে দেখতে চাই তাহলে ব্যক্তির আয়, এই ব্যবহারটা মূলত
যেভাবে ব্যবহার হয় উনি দেখালেন অনেকটা এরকম। একটা মানুষের অর্জিত আয়কে সে আইদার হয় সে তরল অর্থ আকারে রাখবে, নাহলে বন্ডের আকারে রাখবে। তরল অর্থের আকারে কেন রাখবে? কারণ হচ্ছে যে তরল অর্থ আকারে রাখবে হচ্ছে, এই যে কেন রাখে তরল অর্থের আকারে, এই তিনটা কারণে তরল অর্থের আকারে একজন মানুষ হাতে তরল অর্থ রাখতে চায়। প্রথম কারণ হচ্ছে লেনদেন করতে চায়। দ্বিতীয় কারণ হচ্ছে সে সতর্ক, মানে একজন মানুষ সতর্ক থাকতে চায়, ভবিষ্যতে কখন বিপদ আপদ হতে পারে, সুতরাং কিছু অর্থ সে তার নিজের কাছে রাখতে চায়, বিপদ আপদে যেন তাৎক্ষণিকভাবে সে সমস্যার সমাধান করতে পারে। সেটাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা। তাহলে সতর্ক থাকতে চায়, বিপদ আপদ থেকে রক্ষা পেতে চায়, এই জন্য কিছু তরল অর্থ নিজের কাছে রাখতে চায়, এটাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা। মানুষ দৈনিক লেনদেন করতে চায়, জিনিস কিনতে চায়, সেজন্য তার কাছে কিছু অর্থ রাখতে চায়, এটাকে বলা অর্থের লেনদেন জনিত চাহিদা। এবং আরেকটা কারণে মানুষ তরল অর্থ রাখতে চায়, সেটা হচ্ছে যে সে ফটকা চাহিদা মানে হচ্ছে বন্ডের দাম যখন কমবে তখন সে লাভ করার প্রত্যাশায় যে পরিমাণ অর্থ তরল অর্থ নিজের কাছে ধরে রাখতে চায়। কারণ তোমরা দেখো, নিজের জীবনেই দেখো, তোমাদের হঠাৎ অনেক সময় তোমরা টের পেলা যে কোনো একটা জিনিসের দাম অনেক কমে গেছে, তুমি যদি ওই জিনিসটা ধরে রাখতে চাও, কিনে ফেলতে পারতা। মনে করো জমির দাম অনেক কম, জমির দাম কিনে ফেললে পারে সামনের বছর ওটা তুমি প্রায় ডবল দামে বিক্রি করতে পারবা, তুমি কিনতে পারছো না, কারণ কি? তোমার কাছে টাকা নাই, তরল অর্থ নাই, ঠিক আছে? কিন্তু তোমার কাছে যদি তরল অর্থ থাকতো তাহলে জমিটা কিনতে পারতা। একইভাবে কেইন্স বললো যে অর্জিত আয় দিয়ে যে টোটাল আয় হয়, কিছু অংশ তরল আকারে রাখে এবং কিছু অংশ বন্ড আকারে রাখে, ঠিক আছে? তাহলে এই বন্ড কেনার জন্য, এবং শুধু কেনার জন্য না, কম দামে কেনার জন্য, বন্ড কম দামে কিনবে যেন বন্ডের দাম বেড়ে গেলে সে বিক্রি করে দিতে পারে। যেমন জমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করা হয়, এরকম বন্ড কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে আর কি, সেই জন্য হাতে তরল অর্থ রাখে। এটা হচ্ছে এই তিনটা কারণে তরল অর্থ রাখে, ঠিক আছে? তাহলে অর্জিত সম্পদের একটা অংশ হচ্ছে তরল অর্থে ব্যবহার করে, এবং আর একটা অংশ কি? বন্ডে ব্যবহার করে আর কি, ঠিক আছে? বন্ড কেনে। এই তরল অর্থ আবার হাতে তরল অর্থের এই দুটো কাজ করে, এবং এইটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা বলছে, যেটা বন্ড কিনবার জন্য ব্যবহার করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা আবার একটু ব্যাখ্যা করি। মনে করো 100 টাকা কারোর কাছে উপার্জন হলো, সে 50 টাকা দিয়ে সে বন্ড কেনা আছে, তার হাতে আর তরল আকারে আছে 50 টাকা। এই 50 টাকার পুরাটাই কিন্তু সে অর্থের ক্রয় বিক্রয়ের জন্য, লেনদেনের জন্য রাখে না, এবং কিংবা সতর্কতামূলক রাখে না। এর মধ্যে কিছু অংশ থাকে সস্তায়, সে যখন বন্ড পাবে সেটা সে ক্রয় করবে আর কি, ঠিক আছে? তাহলে এইবার আসো, কেইন্স তারপরে যেটা বললো তরল পছন্দ তত্ত্ব। কেইন্সের এই অর্থের চাহিদা তত্ত্বটার নাম হচ্ছে তারল্য পছন্দ তত্ত্ব। এবং এই তরল অর্থের চাহিদার উপাদান, অর্থের চাহিদা, যেটা অর্থ চাহিদা কেন থেকে, যেটা আগের ক্ষেত্রে চিত্রে দেখিয়েছি, সে একই কথা এখানে বলছি, অর্থের লেনদেন চাহিদা। এবং তারপর হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা, এই যে এখানে বলা হচ্ছে মানুষের টেনশন দূর করার জন্য, যে কথাটা আগে বলেছি। এবং অর্থের ফটকা চাহিদা। আমি এই ফটকা চাহিদাটা একটু বলি। সুদ প্রদানকারী আর্থিক সম্পদ, এটাকে আমরা বন্ড ধরে নিচ্ছি, যা কিছু সুদ দেয়। নগদ অর্থ কিন্তু সুদ দেয় না, ওখান থেকে সুদ পাওয়া যায় না, কিন্তু বন্ড আকারে যদি রাখো, কিংবা টাইম ডিপোজিট আকারে যদি রাখো, তাহলে পারে। কিন্তু কেইন্স বলছে যে এটা বন্ডের আকারে রাখানো হয়, কারণ বন্ডে হচ্ছে অনেক বেশি সুদ, মানে পাওয়া যায়, রিটার্ন পাওয়া যায়। যে সুদ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান, অ্যাকচুয়ালি বন্ড সুদ দেয় না, কিংবা সুদ দেয়, যেটাই বলি সুদ, বন্ড হচ্ছে বলে দেয়। বন্ডের বিষয়টা একটু বলি। বন্ড হচ্ছে একটা কাগজের মতো। যারা বন্ড বিক্রি করে, মূলত বাংলাদেশ ব্যাংক বন্ড বিক্রি করে, ঠিক আছে? একটা দেশের সরকার বন্ড বিক্রি করে। কেন বন্ড বিক্রি করে? কারণ যদি সরকার মনে করে, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠানও বন্ড বিক্রি করে, যাদের ক্যাপিটাল লাগবে, অনেক মূলধন প্রয়োজন হয়, তারা বন্ড বিক্রি করে। বন্ড হচ্ছে একটা চুক্তিনামা, একটা কাগজে লেখা থাকে, এবং সেখানে বলা থাকে যে বন্ডের ওই কাগজের একটা ভ্যালু থাকে, যেটাকে বলে ফেস ভ্যালু। হয়তো লেখা থাকলো, বন্ডের উপরে লেখা থাকলো 100 টাকা, ঠিক আছে? এবং সে বন্ডের উপরে লেখা থাকে 100 টাকার উপরে 1 বছরের পরে তোমাকে
এই একটা বন্ডের জন্য তোমাকে 10 টাকা দেয়া হবে। তাহলে এই যে বন্ডের উপরে যে টাকাটা লেখা থাকে 10 টাকা দিবে 1 বছর পরে, এটা হচ্ছে বন্ডের সুদ। ঠিক আছে? তাহলে এই সুদটার জন্য মানুষ বন্ড কিনে। যদি বাজার সুদের হার, তাহলে বন্ডের সুদের হার আর বাজার সুদের হার কিন্তু এক না। ঠিক আছে? বন্ডের সুদের হার আর বাজার সুদের হার এক না। এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে এটা বুঝবার জন্য খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। বাজার সুদের হার হচ্ছে বাজারে ব্যাংক, এই বিভিন্ন ব্যাংকে থেকে যদি তুমি টাকা লোন নিতে চাও তাহলে যে সুদ পাবা, কিংবা ব্যাংকে টাকা রাখলে, টাইম ডিপোজিটে টাকা রাখলে পারে যে সুদ পাবা সেটা। এবং যদি বাজার সুদের হার প্রত্যাশিত সুদের হার, তার মানে বাজারে যে সুদের হার আছে এবং তোমার হচ্ছে বাজারে সুদের হার প্রতিনিয়ত বাড়ে এবং কমে, সেটাকে আমরা বলছি প্রত্যাশিত সুদের হার। তাহলে বাজার সুদের হার যদি প্রত্যাশিত সুদের হারের চেয়ে বেশি হয়, তবে মূলধন লাভ করবার প্রত্যাশায় একজন বিনিয়োগকারী আর্থিক সম্পদের পুরোটাই, এই যে লিখে দিচ্ছে যে ফটকা কারবারের জন্য, পুরোটাই বন্ড ক্রয়ে নিয়োগ করে, বিপরীত ক্রমে আর্থিক সম্পদের পুরোটাই তরল অর্থ আকারে রেখে দেয়। এই অংশটা তোমাদেরকে আমি এখানে বোঝাইনি, বুঝাইতে গেলে পুরো একটা ক্লাস এটার পেছনে চলে যেত। খুব সংক্ষেপে বলি, বাজার সুদের হার যদি বাড়তে থাকে, বাজার সুদের হার যদি বাড়তে থাকে তাহলে বন্ডের দাম কমতে থাকে। ঠিক আছে? এবং একজন ক্রেতা চিন্তা করে কম দামি বন্ড কিনবে। ঠিক আছে? সুদের হারের সাথে বন্ডের দামের সম্পর্ক বিপরীত। তাহলে বাজারের সুদের হার যত বাড়তে থাকে তখন বন্ডের দাম কমতে থাকে। এবং একজন, যেমন জমির দাম কমার জন্য অপেক্ষা করি আমরা, কখন জমির দাম কমবে তখন জমিটা কিনে নিব, সেরকম যারা বন্ডের ব্যবসা করে তারা বন্ডের দাম কখন কমবে সেটার জন্য অপেক্ষা করে। এবং তারা জানে যখন বাজার সুদের দাম যত বাড়তে থাকবে বন্ডের দাম তত কমতে থাকবে। এটার একটা মেকানিজম আছে, এটা একটা সূত্র আছে, যে সূত্রটা আমি তোমাদের এখানে বুঝাইনি, শুধু জাস্ট রিলেশনটা বলছি। তাহলে এবং সে চিন্তা করে বাজারের সুদের হার বাড়বে, কারণ কতটা বাড়বে, কতটা বাড়লে বাজারের সুদের হার যত বাড়ছে মূল বন্ডের দাম তত কমছে। কিন্তু সে কখন কোন কতটুকু বাড়লে সে মনে করবে যে মানে এটা যথেষ্ট বেড়েছে, কতটুকু বাড়লে, এই যে তার মনের মধ্যে একটা প্রত্যাশিত সুদের হার থাকে। যখনই বাজার সুদের হার এই আর এর চেয়ে বেশি হয়ে যাবে তখন মনে করবে যে বন্ডের দাম যথেষ্ট পরিমাণে কমে গেছে, এখন আমি বন্ডটা কিনে ফেলি। এখন তুমি বলতে পারো যে তাহলে তো সবাই বন্ড কিনে ফেলবে। কথা হচ্ছে যে এখানে এই প্রত্যাশিত সুদের হার এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে? এই প্রত্যাশিত সুদের হার মানুষ টু মানুষ ভ্যারি করে, সুতরাং সকলেই একসাথে কেনে না। যখনই হয়ে যাবে তখন সে পুরো টাকাটা দিয়ে সবগুলো বন্ড কিনে নেবে। আবার যখন এর চেয়ে কমে যাবে তখন সে কি করবে, বন্ডগুলো দরকার হলে দাম কমার আগেই সে বন্ডগুলো বিক্রি করে দিয়ে টাকাগুলো নিজের কাছে রাখবে। এই অংশটা নিয়ে অন্য আরেকটা ক্লাসে আরো বড় বেশি অনেক ভালো করে পড়া যেতে পারে, যে সুদের হারের সাথে কিভাবে বন্ডের দাম ওঠানামা করে, বন্ডের দামের সম্পর্ক হয়। আজকে এটা নিয়ে আলোচনা করব না, তাহলে পরে যতগুলো তত্ত্ব আছে সবগুলো তত্ত্ব আমরা শেষ করতে পারবো না। তাহলে এই হচ্ছে কেইনসের মতে অর্থের চাহিদার 3 ধরনের উপাদান আছে। এইবার এই 3 ধরনের উপাদানকে উনি বললেন, এই দুটো উপাদান অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা আয়ের উপরে নির্ভর করে আর কি। ঠিক আছে? এই যে জাতীয় আয়ের উপর নির্ভর করে, আর এইটা হচ্ছে সুদের হারে নির্ভর করে। এটা জাতীয় আয় বাড়লে এই চাহিদা বাড়ে, আর এখানে সুদের হার বাড়লে এই চাহিদাটুকু কমতে থাকে। সুদের হারের সাথে এই অর্থের ফটকা চাহিদার ঋণাত্মক সম্পর্ক, আর আয়ের সাথে এই দুইটা চাহিদার ধনাত্মক সম্পর্ক। এখন তারল্য পছন্দ তত্ত্বেরও দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা কি? কেইনসের তত্ত্ব থেকে এটা 3টা দুর্বলতা আছে বলি। কেইনসের তত্ত্ব থেকে এটা প্রতীয়মান হয় যে ভবিষ্যতে প্রত্যাশিত সুদের হারের উপর নির্ভর করে একজন ব্যক্তি ফটকা চাহিদার জন্য নির্ধারিত তার আর্থিক সম্পদের পুরোটাই হয় তরল অর্থে অথবা নতুবা বন্ডের মাধ্যমে ধরে রাখেন, যা অবাস্তব। তার মানে এখানে কি বলা হয়েছে, যেটা আগেই বললাম, ওই যে বাজার সুদের হার যদি প্রত্যাশিত সুদের হারের বেশি হয়ে গেলেই একজন বন্ড ক্রেতা মনে করছে যে সুদ যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে আর হয়তো পারবে না, ফলে বন্ডের দাম যথেষ্ট পরিমাণ কমছে, সুতরাং আমি পুরো টাকাটা দিয়ে বন্ডটা কিনে ফেলবো আর কি। কিন্তু পরবর্তীতে অন্যান্য অর্থনীতিবিদেরা বলছে যে এটা বাস্তবসম্মত না।
এটা কখনো হয় না। সে হচ্ছে ধীরে ধীরে মানে এই এই ফটকা চাহিদার দ্রব্যগুলো কিনতে থাকে। পরের যে সমালোচনাটা হলো সেটা হলো কেইন তরল অর্থের চাহিদাকে দুটি উপাদানে বিভাজিত করেছে। মানুষ টাকা ধরে রাখতে চায় দুটো, এবং এই উপাদান দুটো সামষ্টিক, মানে সুদের হারের সাথে একটা সম্পর্কিত পুরোপুরি, আর একটা হচ্ছে পুরোপুরি ওয়াইয়ের সাথে সম্পর্কিত। সুদের হার জিরো হলেও একটা পরিমাণ হচ্ছে অর্থের চাহিদা থাকবে আয়ের উপর নির্ভর করে, আবার আয় যদি জিরো হয় তাহলে সুদের হারের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের চাহিদা থাকবে। কিন্তু পরের অর্থনীতি বিদ্যারা বললো যে না, এইভাবে দুইটা উপাদানে বিভাজন করা যায় না। ঠিক আছে, আধুনিক অর্থনীতিবিদেরা এই মতে বিরোধিতা করলেন, বললো যে অর্থ একটা একক সত্তা, একই সময়ে একই অর্থ নানা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এতটুকু জাতীয় আয়ের মানে লেনদেনের জন্য, আর এতটুকু হচ্ছে তোমার ইয়ের জন্য, বন্ড কিনবো, এইভাবে ভাগ করে রাখে না আর কি। দেখা যাচ্ছে কখনো বন্ডের টাকা নিয়ে লেনদেন করছে, কখনো লেনদেনের অংশ দিয়ে বন্ড কিনছে আর কি। ঠিক আছে, এটা ঘটছে বাস্তবে। এবং সর্বশেষ যেটা বললেন, তরল অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা শুধু আয় নয়, সুদের হার দ্বারাও প্রভাবিত। এবং আরেকটা কথা বললেন যে লেনদেন চাহিদাটাও এবং সতর্কতামূলক চাহিদা, যেটাকে কেইনস বললো যে শুধু আয়ের উপর নির্ভর করে, কিন্তু অন্যান্য অর্থনীতিবিদেরা বললেন যে না, ওই চাহিদাগুলো সুদের হার দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই তিনটা সমালোচনার আলোকে পরবর্তীতে বমল এবং হচ্ছে টোবিন তত্ত্ব দিলেন। সেই তত্ত্বগুলো আমরা এখন আলোচনা করব। যদিও বমল আগে দিয়েছিল, টোবিন পরে দিয়েছিল, কিন্তু আমরা টোবিনেরটা আগে আলোচনা করব। আচ্ছা, পোর্টফোলিও অর্থের চাহিদা তত্ত্ব, যেটা টোবিনের তত্ত্ব, এটা টোবিন 1958 সালে 56 সাল, এটা দেখা যাচ্ছে না, সরি আর কি, দিয়েছিল। পোর্টফোলিও অর্থের চাহিদা তত্ত্ব, টোবিনের তত্ত্ব 1958 সালে। তা জেমস টোবিন উল্লেখ করেন যে একজন ব্যক্তি তার আর্থিক সম্পদ, তরল অর্থ এবং বন্ড, দুই ধরনের সম্পত্তি ধরে রাখবেন, এটাই যৌক্তিক আচরণ। যে একজন বন্ড এবং তরল আকার দুইভাবে ধরে রাখবে, কারণ যদি তরল আকারে ধরে রাখে তাহলে লেনদেনের সুবিধা হয় কিন্তু সুদ পায় না, আবার বন্ড আকারে ধরে রাখলে সুদ পায় কিন্তু লেনদেন করতে সমস্যা হয়। এটা একটা সমস্যা, সুতরাং দুইটাই ধরে রাখবে। টোবিনের মতে একজন বিনিয়োগকারীর নিকট এটা একটি সমস্যা যে তার আর্থিক সম্পদের কতকাংশ তরল অর্থ এবং কতকাংশ বন্ডে ধরে রাখবেন। এটা একজন বিনিয়োগকারীর নিকট কিংবা একজন মানুষের দিকে সমস্যাজনক। একজন বিনিয়োগকারী তার মোট আর্থিক সম্পদকে ঝুঁকি ও প্রাপ্তি, এখানে বিনিয়োগকারী বলতে একজন সাধারণ ভোক্তাকেও কিন্তু বিনিয়োগকারী বলা হচ্ছে। তুমিও বিনিয়োগকারী, কারণ তুমি যে টাকাটা পাচ্ছ সেই টাকাটার পুরোটা, যে অংশটা তুমি সেভিং করছো সেই অংশটা তুমি বন্ডে রাখবে আর কি, যেন ওখান থেকে একটা তুমি প্রাপ্তি পাও। সেই জন্য এই অর্থে তুমিও বিনিয়োগকারী। ধরে নিলাম যে বড় বড় ব্যবসায়ী যারা, তারা বিনিয়োগকারী, এটাকে এখানে কিন্তু সেটা বোঝানো হচ্ছে না। একজন বিনিয়োগকারী তার মোট আর্থিক সম্পর্কে ঝুঁকি ও প্রাপ্তির মাত্রার আলোকে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিওতে বিন্যাস করে। তাহলে প্রথম, এর আগে কি বললেন যে আর্থিক সম্পদের কতটুকু বন্ড কিনবে এবং কতটুকু তোমার হচ্ছে কতটুকু তরল আকারে রাখবে, সেটা একটা সমস্যা। পরে বললেন যে এই বিনিয়োগকারী তার মোট আর্থিক সম্পদকে ঝুঁকি এবং প্রাপ্তির মাত্রার আলোকে একটি পরে একটা ভারসাম্য ভাবে রাখে আর কি। তাহলে ঝুঁকি নিয়ে আসলো টোবিন। আর একটা যে কাজ করলো যে এই যে প্রাপ্তির সাথে ঝুঁকিটাকে নিয়ে আসলো, যত বেশি ঝুঁকি সেখানে প্রাপ্তি বেশি। ঝুঁকি কিসের? মনে করো যে কোনো একটা কোম্পানি বললো যে আমার বন্ড কেন, আমি তোমাকে এত টাকা করে দিব, কিন্তু কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায় তখন তো সে দেউলিয়া হয়ে গেল, তোমার তো সুদ তো পাবাই না, তোমার আসলও চলে গেল আর কি। ঠিক আছে, সেই অর্থে ঝুঁকি আর কি। সুতরাং একজন ভোক্তা কি করে, মাঝামাঝি একটা পোর্টফোলিও মেনটেন করে, কিছু অংশ তরল আকারে রাখে এবং কিছু অংশ সে যেখান থেকে প্রাপ্তি আসবে সেরকম ঝুঁকিপূর্ণ দ্রব্যে, আর্থিক দ্রব্যে, সম্পদে বিনিয়োগ করে। এবং আরেকটা বিষয় বললেন, ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে, আবার ঝুঁকি হ্রাসের সাথে সাথে প্রাপ্তির সম্ভাবনা হ্রাস পায়। যত বেশি তুমি প্রাপ্তি চাও কিংবা সুদ যত বেশি হবে ধরলে বন্ড থেকে, সেখানে ঝুঁকি তত বেশি। আবার বন্ড থেকে সুদ কিংবা প্রাপ্তি যত কম হবে, যদি মনে করো যে মুনাফার অংশ যদি বলা হয়, যত বেশি কম হবে
যত মুনাফা যত কমবে, কারণ কমবে কেন, ঝুঁকি কম আর কি। আর যাদের ঝুঁকি বেশি তারা বেশি লাভ দিতে চায় আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে একটা ইয়ে করে আর কি। তো ঝুঁকি ও প্রাপ্তির মাত্রার আলোকে একজন বিনিয়োগকারী ঝুঁকি পছন্দকারী বা ঝুঁকি বর্জনকারী হিসেবে চিহ্নিত করা হয় একজন বিনিয়োগকারীকে। এখানে একটু বলে নিই, কেউ কেউ মনে করে যে ঝুঁকি নেই, যদি টাকা পাওয়া যায়। মনে করো যারা জুয়া খেলে, ভয়ানক ঝুঁকি, কিন্তু জুয়ায় জিতে গেলে অনেক টাকা আসবে, আর জুয়া না হলে হেরে গেলে পারে তো সব গেল আর কি, ঠিক আছে। তো ওখানে প্রাপ্তি বেশি, ঝুঁকিও বেশি। আবার যেখানে প্রাপ্তি যত বেশি নিশ্চিত, সেটা ঝুঁকি নিশ্চিত মানে ঝুঁকি কম, কিন্তু সেখানে আবার প্রাপ্তির সম্ভাবনাও কম আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা তত্ত্বটা কিভাবে উনি প্রবীণ ব্যাখ্যা করেছে আমরা একটু দেখি আসো। প্রবীণের তরল অর্থের চাহিদাকে সুদের হারের সাথে সম্পর্কিত করে তারল্য পছন্দকে বিশ্লেষণ করেছেন। প্রবীণ তরল অর্থের চাহিদাকে সুদের হারের সাথে সম্পর্কিত করে তারল্য পছন্দকে বিশ্লেষণ করেছেন। প্রবীণের মতে, এখানে একটা বলে নিই, কেন্সের মতো কিন্তু আলাদা নাই আর কি, যে এতটুকু টাকা লেনদেনের চাহিদা এবং সতর্কতামূলকের জন্য থাকবে, আর এতটুকু টাকা হচ্ছে ফটকা কারবারির জন্য রাখবো, যেটা কেন্স বলেছিল, দুই ভাগে ভাগ করে ফেলছিল। এখানে কিন্তু তা না, পুরো টাকাটাই, পুরো টাকার মধ্যে কতটুকু বন্ডে বিক্রি করবে আর কতটুকু ইয়ের মধ্যে থাকবে, সেটা উনি বিশ্লেষণ করছে, টোবিন বিশ্লেষণ করেছে সুদের হারের সাথে। টোবিনের মতে সুদের হার বৃদ্ধির সাথে সাথে একজন বিনিয়োগকারী তার মোট আর্থিক সম্পদ থেকে অধিক হারে বন্ডে বিনিয়োগ করে এবং হ্রাসমান হারে তরল অর্থ আকারে রাখে, ঠিক আছে। তরল অর্থ কিন্তু ব্যাখ্যা দিয়েছি, হাতে নগদ অর্থ এবং তোমার হচ্ছে চলতি আমানত, ঠিক আছে, যে আমানতের উপরে সুদ পাওয়া যায় না। এবং বিপরীত অবস্থায় বিপরীত ঘটনা ঘটবে। বিপরীত অবস্থায় বিপরীত ঘটনা মানে এখানে যদি সুদের হার হ্রাস পেতে থাকে তাহলে উল্টাটা করবে আর কি, ঠিক আছে। এইবার আমরা তত্ত্বটাকে চিত্রের মাধ্যমে দেখবো, আসো দেখি, পুরোটাকে বিশ্লেষণ করি আর কি। এই যে দেখো, এই যে ও ডাব্লিউ, এটা হচ্ছে একজন মানুষের, মনে করো টোটাল আর্থিক সম্পদ কিংবা অর্জিত আয়, তোমার অর্জিত আয় হোক কিংবা আর্থিক সম্পদ হোক, যাই হোক, এতটুকু ও ডাব্লিউ, এটা হচ্ছে অরিজিন। যত নিচে যেত সম্পদ বেশি, আরেকজনের যদি আর সম্পদ বেশি হতো, এই রেখাটা আর একটু বড় হতো আর কি। তাহলে এইটুকু। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা এখানে করলাম, তোমার এইখানে দেখানো হলো যত বেশি, দেখো এই যে এই রেখাটা দেখো, এইটুকু হচ্ছে যত এদিকে যাচ্ছে তত বেশি রিস্ক, ঝুঁকি বাড়ছে আর কি। কেন ঝুঁকি বাড়ছে? এই যে এই যদি পুরো আর্থিক সম্পদের যত বেশি সে বন্ড কিনছে, তার ঝুঁকি তত বাড়ছে, এই যে সেই জন্য এই যে রেখাটা এরকম হচ্ছে। যত এদিকে আসছে তার ঝুঁকি বাড়ছে, এই যে ঝুঁকি বাড়ছে। আর তরল অর্থ, এটা যদি এইখানে থাকো একেবারেই ঝুঁকি নাই, তো পুরোটাই তুমি তরল অর্থ আকারে রাখবা। আর যদি তুমি এইখানে আসো, ঠিক আছে, তাহলে পারে তুমি পুরাটাই বন্ড আকারে রাখবা, তরল অর্থ আকারে রাখবা না। এবং এখানে ঝুঁকি হচ্ছে যে এতটুকু। যদি এইখানে থাকতা, কথার কথা, তুমি যদি এইখানে থাকতা, তাহলে কি হতো? এতটুকু হতো হলো গিয়া, সরি, এতটুকু হতো হলো গিয়া তরল অর্থ আকারে রাখতা, আর এই পরিমাণ রাখতে হচ্ছে বন্ড আকারে, ঠিক আছে। আবার এখানে যদি থাকতে, এতটুকু বন্ড আকারে থাকতো, আর এই পরিমাণ থাকতে হচ্ছে তরল অর্থ আকারে। তাইলে তুমি যত এদিকে আসছো তত বন্ড আকারে আসছো, এবং ফলে তোমার ঝুঁকি তত বাড়ছে। এখন তুমি প্রশ্ন করতেই পারো, ঝুঁকি বাড়ছে, আমি কেন বন্ড আকারে রাখবো? কারণ হচ্ছে যে এর সাথে একটা বন্ড আকারে রাখলে একটা প্রাপ্তি আছে। তুমি যত ঝুঁকি থাকবে তত তোমার প্রাপ্তি আছে। আমি প্রাপ্তিটা তো এখানে দেখাচ্ছি না, দেখাইনি। আসলে আমরা এখন প্রাপ্তিটাকে দেখাই। কিভাবে দেখাবো প্রাপ্তিটাকে? এই যে দেখো, যত উপরে যাচ্ছে প্রাপ্তি তত বাড়ছে। তাইলে আমরা এখন দেখবো যত ঝুঁকি বাড়ে তত একজনের প্রাপ্তি বাড়ে। কিভাবে বাড়ে? এই যে এই রেখাটাতে প্রাপ্তি দেখানো হচ্ছে। তাহলে ও ডাব্লিউ দিয়ে দেখাচ্ছে হচ্ছে আমরা সম্পদের মধ্যে যতখানি আমরা যত বেশি বন্ড কিনছি তত বেশি ঝুঁকি হচ্ছে। তাহলে ঝুঁকির সাথে প্রাপ্তি বাড়বে, তাহলে সেটা এখন দেখি উপরে চিত্রে কিভাবে দেখানো যায়। মনে করো যখন সুদের হার 8.0, তখন হচ্ছে এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার সুদের হার যখন 8.0, তখন তুমি যদি এই পরিমাণ বন্ড কেনো, যদি এইখানে থাকো, কতটুকু দেখো, যদি এইখানে থাকো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো দিকে, এইখানে থাকলে তোমার তরল অর্থ এতটুকু, আর বন্ড হচ্ছে তোমার এতটুকু বন্ড কিনলা।
তাহলে তোমার ইয়ে কতটুকু হবে, প্রাপ্তি কতটুকু হবে? প্রাপ্তি হবে এই যে এইখান থেকে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে প্রাপ্তি হবে। ঠিক আছে? আবার মনে করো তুমি যদি পুরাটাই যদি বন্ড কিনে ফেলতা, তাহলে তোমার প্রাপ্তি ছিল সুদ পেতা তুমি হচ্ছে এই পরিমাণ তুমি সুদ পেতে, এটাই দেখাচ্ছে। তাহলে তুমি যত বন্ড কিনছো, এই যে রেখাটা উপরের দিকে হতে, তত বেশি তোমার কি হচ্ছে? প্রাপ্তি হচ্ছে। ঠিক আছে? এখন তুমি কতটুকু কিনবা? প্রশ্ন হচ্ছে তুমি কিনবা কতটুকু। এটার অ্যান্সার হচ্ছে যেখানে তুমি উপযোগ সবচেয়ে বেশি পাবা। কোথায় উপযোগ বেশি পাবে? এই জন্য যে আমরা একটা নিরপেক্ষ রেখা নিলাম এবং এই যেখানে স্পর্শ করলো, তাহলে এইটাই হচ্ছে ভারসাম্য আসবে। তো ভারসাম্য আসলে তোমার এই যে এতটুকু প্রাপ্তি হবে, এই যে এতটুকু বন্ড কিনবা তুমি, ঠিক আছে? এতটুকু বন্ড কিনবা, আর এইখান থেকে এতটুকু তোমার তরল আকারে অর্থটা থাকবে, তরল অর্থ থাকবে। তোমার পুরো সম্পদের এতটুকু কিনবা বন্ড, ও বি নট পর্যন্ত কিনবা বন্ড, এবং বি নট ডাব্লিউ পর্যন্ত তরল অর্থ আকারে তোমার কাছে থাকবে। আচ্ছা, এখন যদি তোমার সুদের হার বাজারে বেড়ে যায়, কিংবা এমন সম্পদ আছে, এমন বন্ড আছে যেটাতে সুদের হার বেশি, তাহলে তুমি কি করবে? এটাতে এক ধরনের বন্ড কিনলা যেটা সুদের হার মানে আননট, খুব কম, ঝুঁকিও তো ইয়ে না। তাহলে কি করবা? যদি সুদের হার বেশি থাকে তাহলে R1 হয়, তাহলে পরে তুমি কি করবা? তাহলে পরে তোমার রেখা, প্রাপ্তির রেখাটা তখন এইটা হবে না, তখন হয়ে যাবে এই যে এই রেখাটা হয়ে যাবে। ঠিক আছে? যত বেশি এই এই দ্বিতীয় ধরনের বন্ড কিনবা, তত বেশি বেশি হারে তুমি প্রাপ্তি ইয়ে পাবা। ঠিক আছে? কিন্তু ঝুঁকিও কিন্তু এটা তত বেশি আর কি। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে হলে পারে কি হচ্ছে ভারসাম্য, আর যদি এটা না হয়ে এরকম হতো, বেশি হতো, তাহলে তুমি এই যে তুমি হয়তো বন্ড কিনতে এতটুকু, আর হচ্ছে তরল অর্থ রাখতে এতটুকু। কেন এটা করতে? কারণ হচ্ছে যে সুদ বেশি দিচ্ছে, প্রাপ্তি বেশি, সুতরাং তুমি সুদের হাত দ্বারা তোমার তারল্য, অর্থের তারল্য চাহিদা প্রভাবিত হচ্ছে। যখন সুদ বেশি পাচ্ছ তখন তুমি চিন্তা করছো যে তরল অর্থ কম থাকে, বন্ড আকারে বেশি কিনবো। আবার যদি সুদের হার বেড়ে আর একটু বাড়তো, তাহলে তোমার আচরণ আবার চেঞ্জ হয়ে যেত, তখন এই যে এখানে আসতো, সিতে আসতো। ঠিক আছে? তাইলে সুদের হারের উপরে দেখো তোমার একজন ইয়ের মানে বিনিয়োগকারীর ভারসাম্য অবস্থান পরিবর্তন করছে। একবার ছিল এ যখন R0, যখন সুদের হার R1 তখন ভারসাম্য ছিল বি, যখন সুদের হার বেড়ে R2 হলো ভারসাম্য হলো সি। তাহলে যখন আমরা এই তিনটা যোগ করলাম, যোগ করে আমরা যে দেখলাম কাম্য পোর্টফোলিও রেখা, তাহলে কাম্য পোর্টফোলিও রেখা দেখায় বিভিন্ন সুদের হারে একজন ভোক্তা তার সম্পদের কতকাংশ কি হিসাবে রাখবে, কতকাংশ বন্ড আকারে রাখবে এবং কতকাংশ তরল আকারে রাখবে। আমরা যদি পুরো অংশটাকে শতকরা হিসাবে দেখাই, পুরোটাকে যদি আমরা শতকরা হিসাবে দেখাই, এটাকে যদি 100 হিসাবে দেখাই, তাহলে শতকরা কত অংশ, এখানে আমরা শতকরা হিসাবে যদি দেখাই তাহলে কত অংশ হচ্ছে তোমার বন্ড আকারে রাখবে আর কত অংশ তরল আকারে রাখবে সেটা দেখাচ্ছে। আর যদি এখানে আমরা শতকরা হিসাবে যদি না দেখিয়ে প্রকৃত অর্থই যদি দেখাই, তোমার প্রকৃত আয়, অর্জিত আয়টাকে যদি দেখায়, তাহলে পরে ওই যে এখানটাতে দেখো দেখানো হচ্ছে যে তোমার কতটুকু তোমার বন্ডে রাখবে এবং কতটুকু হচ্ছে তোমার তরল আকারে রাখবে, যে এখান থেকে সেটা দেখা যাচ্ছে আর কি। যত বেশি সুদের হার বাড়ছে, তরল আকারে রাখার প্রবণতা তত কমছে। কিন্তু কেইনস কিন্তু এই কথাটা বলেনি। কেইনস বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের জন্য এবং সতর্কতামূলক চাহিদার জন্য থাকবেই আর কি। কিন্তু রবিন এসে বলল যে না, সুদের হার যত বাড়তে থাকে মানুষজন তখন তরল অর্থ তত নিজের হাতে কম রাখতে চায়, লেনদেন কমায় দেয় আর কি। ঠিক আছে? কিন্তু পুরোটা করে না। তো যাই হোক, এখানে কোনটা কি এই যে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, তোমরা বোঝার সুবিধার জন্য এটাকে দেখে নিয়ে, আর যে আমরা যে পিডিএফ ভার্সনটা দিব এই লেকচারে সেটাও দেখে নিবে আর কি। এবং তারপরে এখানে দেখো সুদের হার বাড়ার সাথে সাথে তরল অর্থ কমছে। এই যে সুদের হার, এই যে এটাই চিত্র আকারে দেখানো হচ্ছে। যত সুদের হার যত বাড়ছে, তরল অর্থ, যখন সুদের হার R2 তখন তরল অর্থ মাত্র এই যে এতটুকু, মানে B2W। যখন সুদের হার R1 তখন তরল অর্থ, সুদের হার কমলো, তরল অর্থ বাড়লো, B1W হলো। সুদের হার আরো কমে যখন R0 হলো, তরল অর্থ বেড়ে তখন B0W হলো। তাহলে সুদের হার কমছে, তরল অর্থের পরিমাণ বাড়ছে, যেটা যে এখানে দেখানো হয়েছে। তাহলে এটা ছিল হচ্ছে টোবিনের তত্ত্ব আর কি। ঠিক আছে? অর্থের চাহিদা তত্ত্ব। এরপরে বমলের অর্থের চাহিদা তত্ত্ব আসলো। উনি 52 সালে তত্ত্বটা দিয়েছেন।
তো বমলের মতে ব্যক্তি বা ফার্মের নিকট অর্থ তিন ভাবে ভূমিকা রাখে। বমল কি বললো যে একজন ব্যক্তি বা ফার্মের নিকট অর্থ তিন ভাবে ভূমিকা রাখে। একটা হচ্ছে লেনদেন করতে পারে, অর্থ দিয়ে বিনিয়োগ করতে পারে, এবং ফটকা কারবারে সে ব্যবহার করতে পারে। ঠিক আছে, ফটকা কারবার বলতে উনি বুঝিয়েছেন এই যে এইসব দ্রব্য, বন্ড, সিকিউরিটি, এগুলোকে ফটকা কারবার। আর বিনিয়োগ বলতে ব্যবসায়িক যে বিনিয়োগ হয়, কোন একটা ইন্ডাস্ট্রি দিচ্ছ, সেটাকে বোঝানো হচ্ছে। বমল অর্থের লেনদেন ও বিনিয়োগ চাহিদাকে ইনভেন্টরি ব্যবস্থাপনার আলোকে বিশ্লেষণ করেছে। ইনভেন্টরি মানে ওই যে বিনিয়োগ চ্যাপ্টারে আমরা যে ইনভেন্টরি বিনিয়োগ করেছিলাম, যেটাকে অতিরিক্ত মজুদ রাখে, তো সেরকম একজন বিনিয়োগকারীও কিছু অর্থ নিজের হাতে মজুদ রাখতে চায়। তরল অর্থের ইনভেন্টরি মজুদ লেনদেন ও বিনিয়োগ কার্যক্রমকে সহজ করে। তোমার হাতে যত টাকা থাকবে, ক্যাশ টাকা থাকবে, তত তুমি রিলিফ ফিল করবে, তত তোমার কোনো দ্রব্য ক্রয় করতে চাও কিংবা একজন বিনিয়োগকারী হিসেবে কোনো ব্যবসা করতে চাও, সেটা তোমার জন্য অনেক সহজ হয়। এই জন্য ইনভেন্টরি মজুদ, হ্যাঁ, উনি ইনভেন্টরি মজুদ হিসাবেই অর্থটাকে দেখেছে, সেজন্যই এই তত্ত্বটার নামই হচ্ছে ইনভেন্টরি অর্থ চাহিদা। তো তত সহজ হয়, সেজন্য সে তরল অর্থ নিজের কাছে রাখতে চায়। এখন তরল অর্থের কাম্য ইনভেন্টরি মজুদ প্রয়োজন। রাখতে চাইলেই তো হবে না, একটা কাম্য পরিমাণ রাখতে হবে। কারণ কেন কাম্য পরিমাণ রাখতে হবে? কারণ তরল অর্থের ইনভেন্টরি মজুদের যেমন সুবিধা আছে, তেমনি তরল অর্থের ইনভেন্টরি মজুদের খরচও আছে। অর্থের ইনভেন্টরি মজুদের জন্য বঞ্চিত সুদই হচ্ছে অর্থের ইনভেন্টরি মজুদের খরচ। তার মানে তুমি যদি তরল অর্থ রাখো, তাহলে তুমি সুদ থেকে বঞ্চিত হচ্ছ। এটাই হচ্ছে ইনভেন্টরি মজুদের খরচ। সুতরাং তোমার একটা কাম্য জায়গায় থাকতে হবে, তুমি যেন ব্যবসাও সহজে করতে পারো, কেনা বেচাও সহজে করতে পারো, বিনিয়োগ সহজে করতে পারো, আবার যেন তুমি সুদও পাও তোমার সম্পদ থেকে, আর্থিক সম্পদ থেকে। তা সুতরাং এটার উপর ব্যাখ্যা করলেন, কিন্তু ব্যাখ্যা করতে যে উনি এবার আরেকটা কথা বললেন, আবার বন্ড ভাঙিয়ে তুমি মনে করতে পারো যে আমি বন্ডেই রাখি, সুদ পাচ্ছি, যখন লাগবে, যেই মুহূর্তে লাগবে, সেই মুহূর্তেই আমি ওটাকে নগদ টাকায় করে ফেলবো। তারও একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? বন্ড ভাঙিয়ে তরল অর্থে রূপান্তরের খরচ দু ধরনের, যথা সুদ সুযোগ ব্যয়। তুমি যদি বন্ড আকারে নিজের কাছে ভাঙায় নিজের কাছে রাখো, তাহলে সুদ থেকে বঞ্চিত হচ্ছে, যেটা যেখানে বললাম। এবং আরেক ধরনের ব্যয় আছে, যেটা হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। সুদবিহীন অন্যান্য ব্যয় মানে বন্ড ভাঙানোর একটা খরচ আছে, বুঝছো? সুতরাং বন্ড ভাঙিয়ে তরল অর্থে রূপান্তরের মোট খরচকে উনি এইভাবে বললেন, এই যে বি ইন্টু ওয়াই বাই কে প্লাস আর ইন্টু কে বাই টু। এখানে যে আমরা সব ব্যাখ্যা দিয়েছি, এই অংশটা দিয়ে হচ্ছে বন্ড ভাঙানোর দালালি ফি, এই যেটা সুদবিহীন অন্যান্য ব্যয় যেটা বোঝানো হচ্ছে দালালি ফি, এবং এটা হচ্ছে বন্ড ভাঙানোর সুযোগ ব্যয়, মানে বন্ড ভাঙানোর কারণে তুমি যে সুদ থেকে বঞ্চিত হচ্ছে, সেটা এইটাতে বোঝাচ্ছে। তার মানে এই যে এইটুক দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই যে সুযোগ ব্যয়, এবং সুদবিহীন যে অন্যান্য ব্যয়, যেটাকে আমরা বলছি বন্ড ভাঙানোর দালান, বন্ড ভাঙানোর জন্য যে ব্যয়, সেটাকে আমরা বলছি এই অংশটা দিয়ে বি ইন্টু ওয়াই বাই কে। এটার আবার ব্যাখ্যা দেওয়া আছে, বি হচ্ছে দালালি ফি, বি হচ্ছে দালালি ফি। একবার যদি তুমি বন্ড ভাঙাতে যাও, সেজন্য তোমার যে ফি লাগছে, যাতায়াত খরচ লাগছে, সময় যাচ্ছে, সবকিছু এই বির মধ্যে চলে আসতেছে। আর হচ্ছে ওয়াই হচ্ছে তোমার প্রকৃত আয়, আর কে হচ্ছে নগদ অর্থের পরিমাণ। তার মানে তোমার যদি 1,000 টাকা যদি ইয়ে থাকে, তোমার হচ্ছে যদি 1,000 টাকা যদি তোমার প্রকৃত আয় হয়, আর তুমি যদি প্রত্যেকটা মুহূর্তে যদি 100 টাকা করে যদি নিজের হাতে রাখতে চাও, 100 টাকা পুরাই গেলে আবার তুমি 100 টাকার বন্ড ভাঙাবা। তার মানে তা কি? তুমি বন্ড কয়বার ভাঙাবা? ওয়াই বাই কে, প্রতিবারে 100, ওয়াই হচ্ছে 1,000 টাকা বলেছে এখানে, আর কে হচ্ছে 100 টাকা। তার মানে তুমি 10 বার বন্ড ভাঙাবা। তো প্রতিবারে বন্ড ভাঙানোর খরচ হচ্ছে এই যে বি, আর তুমি বন্ড ভাঙাচ্ছ 10 বার, তাইলে 10 ইন্টু বি মানেই হচ্ছে তোমার বন্ড ভাঙানোর জন্য টোটাল খরচ। তাহলে ওয়াই বাই কে দিয়ে বোঝানো যাচ্ছে হচ্ছে কতবার তুমি বন্ডটা ভাঙাচ্ছ তার উপরে, এবং এটা নির্ভর করছে কত টাকা তুমি নগদ রাখতে চাও। তুমি যদি 1,000 টাকাই নগদ রাখতে চাও, তাহলে 1,000 কে 1,000 দিয়ে ভাগ দিলে কি 1 হয়। তার মানে তুমি একবার বন্ডকে টাকাতে রূপান্তর করছো আর কি, সেটাই ধরে নিতে হবে আর কি। ওকে, এটা ব্যাখ্যা হলো। এইবার চলো আমরা একটু ছবির মাধ্যমে, এটাকেও আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। ইনভেন্টরি চাহিদা, এটা হচ্ছে এই যে মোট খরচ। এখানে মোট খরচের আমরা কি বীজগণিতে করছি না সর্বনিম্নকরণ, তাহলে আমাদের খরচ হচ্ছে সি, সিটাকে আমরা সর্বনিম্নকরণ করব কার সাপেক্ষে? কে, নগদ অর্থ আমরা ধরে রাখতে চাই। কে কে কি বলেছে, কি পরিমাণ টাকা আমি নগদ অর্থ ধরে নিতে চাই। আমি আগের উদাহরণে বলেছিলাম 100 টাকা, আর একবার বললাম 1,000 টাকা। আসলে কত, 100 টাকা না 1,000 টাকা না মাঝামাঝি কিছু, এটা নির্ভর করবে আমরা যদি এটাকে অন্তরকলন করি। ঠিক আছে, এই যে
তো অন্তর্করণ প্রথম অন্তর্করণের মান কত হয়? 0 হয় সর্বনিম্নকরণ যদি করতে চাই। তাহলে পারে এখান থেকে আমরা দেখো এই যে কে এর মানটা বের করে নিচ্ছি, এখান থেকে এই যে অন্তর্করণ করছি, হলে পারে তাহলে দেখো এই যে এখানে ইয়ে করলাম, কে স্কয়ার কে এদিকে নিয়ে গেলাম, 8টাকে নিচে নিয়ে আসলাম, by এর 2টা উপরে চলে গেল, এই যে এটা আসলো কে স্কয়ার সমান সমান এইখান থেকে ভাঙিয়ে নিয়ে মানে বিভিন্ন করে সমাধান করে এই যে কে স্কয়ার সমান সমান কত হলো, এই যে করে নিয়ে এই যে 2by ডিভাইডেড বাই r হলো, ঠিক আছে। বা কে সমান সমান যেহেতু স্কয়ার আছে এটাকে রুট করলাম, তাহলে এই যে রুট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে তোমার কাম্য কি পরিমাণ নগদ অর্থ তোমার কাছে থাকলে দুই কুলি রক্ষা হবে। তার মানে দুই কুলটা কি, তোমার খরচও কম হবে, আবার তোমার এই যে মজুদটাও কাম্য জায়গায় আসবে। তাহলে এটা হচ্ছে এই পরিমাণ, এটা নির্ভর করছে কাম্য মজুদ নির্ভর করছে 2y তোমার সব আয়, y হচ্ছে তোমার আয়, যে পরিমাণ আয় তুমি করছো আর কি, তোমার যে টোটাল টাকা কিংবা সম্পদ, আর্থিক সম্পদ, সেটার উপরে সুদের হার উপরে যে পরিমাণ টাকা তুমি বঞ্চিত হচ্ছে সুদ থেকে, এটা যদি তরল আকারে রাখো। বি হচ্ছে দালালি ফি, প্রতিবার বন্ডকে টাকাতে ভাঙানোর করতে গেলে প্রতিবারে কি পরিমাণ খরচ হচ্ছে, এইটা হচ্ছে এই মানের উপর নির্ভর করছে কে এর মান। তো এখানে যে দেখো আমরা ছবিতে দেখিয়েছি, যদি তুমি একবারই পুরো টাকাটা, যেটা আমরা বললাম যে 1000 টাকা আছে, 1000 টাকা তুমি একবারই যদি নিজের কাছে রাখতে চাও, তাইলে পারে তোমার বিষয়টি এরকম হবে। 10,000 টাকা যদি হয় কিংবা 12,000 টাকা যদি হয় তোমার হাতে, যদি মনে করো 12,000 টাকা যদি তোমার আয় হয়, তাহলে প্রতিদিন মাসে যদি 30 দিন ধরি, তুমি একবারে 12,000 টাকা তুলে নিলে তোমার প্রতিদিন কতটুকু করে হবে? এই যে পুরো 12,000 তুলে নিয়েছে, এতটুকু 12,000 যদি একবার তোলো, তাহলে প্রথম দিন থাকবে তোমার হাতে 12,000, তারপরের দিন 400 টাকা খরচ হয়ে যাবে, কারণ 12,000 টাকা 30 দিনে ভাগ করে দিলে প্রতিদিন 400 টাকা করে হয়। তারপরের দিন, দ্বিতীয় দিন 800 টাকা শেষ হয়ে যাবে, শেষের দিন শেষ 400 টাকা থাকবে আর কি। আচ্ছা, তুমি যদি এরকম হয় যে 12,000 টাকা আছে, তুমি 2 দফায় ভাঙাবা, তাহলে 6,000, এই যে 2 কে 6,000 সমান সমান 12,000 কে সমান যদি 6,000 হয় নগদ অর্থ, তুমি 6,000 রাখতে চাও, তাহলে দুইবার করলে পারে এরকম হবে আর কি, ঠিক আছে। এই যে দেখো এটা দেখানো হয়েছে, দুইবার করলে 6,000 টাকা তুলছো, কিন্তু এই ক্ষেত্রে প্রতিদিন তোমার ওই 4,400 টাকা করে দৈনিক খরচ হচ্ছে আর কি। 15 দিন পর শেষ হয়ে যাবে, 16তম দিনে তুমি আবার বাকি 6,000 টাকা তুলবা। তাহলে এখান থেকে এখানে লাভটা কি? লাভটা হচ্ছে যে তুমি এই 6,000 টাকার, যেটা তুমি 15 দিন ব্যাংকে রেখেছিলা কিংবা বন্ড আকারে রেখেছিলা, সেটার উপরে সুদ পাবা। তার মানে এই 6,000 টাকার 15 দিনের তুমি সুদ পাবা, ঠিক আছে। আবার তুমি যদি মনে করো যে না, তুমি 12,000 টাকার মধ্যে প্রত্যেকবার 4,000 সরি 3,000 করে টাকা তুলবা, 4বার তুলবা, তাহলে তোমার বিষয়টা এরকম হবে। 4বার তুললে কয় দিনে হয়? 7.5 দিন আর কি, 30 দিনের হলে পরে তো পুরোপুরি ভাগ করা যায় না। তাহলে এই যে এরকম, তার মানে হচ্ছে যে তুমি প্রথমে তুললা 3,000 টাকা, তাহলে 12,000 থেকে 3,000 টাকা চলে গেলে 9,000 টাকার উপরে তুমি সুদ পাবা হচ্ছে এই 3 সপ্তাহ 21, এই 22 দিনের মতো আর কি, ঠিক আছে। তারপরে 8 দিনের দিন আবার 3,000 তুললা, তাহলে বাকি 6,000 এর উপরে পাবা হচ্ছে বাকি তোমার হচ্ছে কত, বাকি 14 দিন অথবা 15 দিনের জন্য। এইভাবে এই যে ভাগ হতে থাকে আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে কাম্য ইনভেন্টরি, অর্থের চাহিদা। কাম্য বলা হচ্ছে এই পরিমাণ, কারণ হচ্ছে যে কতটুকু রাখলে তোমার বন্ডের কারণে তোমার যে বন্ড ভাঙানোর যে খরচ আছে, সেই খরচটা তোমার লাভের যে বঞ্চিত হচ্ছে সেটা থেকে যেন বেশি না হয়, তোমার একটা ভারসাম্য অবস্থায় চলে আসো আর কি, ঠিক আছে। ওই দুইটা খরচের একটা কাম্য অবস্থায় আসবে। কাম্য অবস্থাটা কি? সুদ থেকে যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিতটাও কম হবে, সুদ থেকে তুমি বঞ্চিত হচ্ছ না, আবার ভাঙানোর খরচটাও যা বঞ্চিত হচ্ছে সেই খরচকে অতিক্রম করে যাচ্ছে না, সেটাই হচ্ছে এই যে কের মান। সর্বশেষ অর্থের আধুনিক তত্ত্ব মিল্টন ফ্রিডম্যান নিয়ে আসলেন। মিল্টন ফ্রিডম্যান তত্ত্বটা নিয়ে আসে হচ্ছে 1958 সালেই নিয়ে আসেন আর কি, তত্ত্বটা নিয়ে আসেন 1958 সালে। এখানে লেখা কথা ছিল, লেখা হয়নি, সরি। তো মিল্টন ফ্রিডম্যান মনে করেন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থের চাহিদা অপেক্ষক একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আর কি, ঠিক আছে।
ফ্রিডম্যানের মতে মানুষ তরল অর্থ ধরে রাখতে চায়, কেননা তরল অর্থ থেকে প্রাপ্ত সেবার কারণে। কি প্রাপ্ত সেবাটা কি? ক্রয় ক্ষমতায়, অর্থের ক্রয় ক্ষমতা আছে, যেটা তোমার হচ্ছে বন্ডের নাই। বন্ডে তুমি চাইলেই কোনো কিছু ক্রয় করতে পারবে না, বন্ডকে ভাঙাইতে হয়, কিন্তু বন্ডের কোনো ক্রয় ক্ষমতা নাই। ঠিক আছে, ক্রয় ক্ষমতাই অর্থের, তরল অর্থের প্রদীয় সেবা। এই যে তুমি যখন ইচ্ছা কিনতে পারছো, এই ক্রয় ক্ষমতাটার কারণেই মানুষ তরল অর্থ ধরে রাখতে চায়। তরল অর্থ ছাড়া অন্য কোনো কিছুরই সেই অর্থে ক্রয় ক্ষমতা নাই, প্রাইস বন্ডেরও নাই, তুমি প্রাইস বন্ডে চাইলে কিছু কিনতে পারবে না। এবং মূলধন দ্রব্যের ন্যায় তরল অর্থের ব্যবহার প্রাপ্তি প্রদান করে। এবং মূলধন দ্রব্য যেরকম, তুমি যদি কোনো একটা ব্যবসা করো, ইন্ডাস্ট্রি করো, তাহলে সেখান থেকে যেমন তোমার একটা রিটার্ন আসে, একইভাবে তুমি যদি তরল অর্থ যদি তুমি ওটাও যদি তুমি বিনিয়োগ করো, তাহলে সেখান থেকে তোমার একটা রিটার্ন আসে। এটা মিল্টন ফ্রিডম্যান বললেন। তারপর যেটা মিল্টন ফ্রিডম্যান এটা বলে উনি ওনার আধুনিক চাহিদা তত্ত্বকে এইভাবে গড়ে তুললেন। আধুনিক চাহিদা তত্ত্বের জন্য এই যে এতগুলো উনি কি করলেন বলেন, আধুনিক চাহিদা তত্ত্ব এই এতগুলো ফ্যাক্টরের উপরে, উপাদানের উপর নির্ভর করে। তার মধ্যে ডাব্লু হচ্ছে অমানবীয় সম্পদ। অমানবীয় সম্পদ মানে হচ্ছে মানে স্থাবর অস্থাবর সম্পত্তি আর কি। ঠিক আছে, বাড়ি, গাড়ি, জমি, এইগুলা, ব্যবসা, এইগুলা। আর হচ্ছে ইভেন এর মধ্যে বন্ড আছে। ঠিক আছে, এর মধ্যে বন্ড আছে, সিকিউরিটি আছে, সব আছে। আর একটা হচ্ছে এইচ, মোট সম্পদে মানবীয় সম্পদের অনুপাত। মানবীয় সম্পদ মানে হচ্ছে যে তোমার যে আয় হচ্ছে, বর্তমান আয়, ভবিষ্যতে তোমার যে আয় হবে, তুমি যে চাকরি থেকে যে আয়, বেতন পাবা, সবকিছুই এর এইচ এর মধ্যে নিয়ে আসে। মিল্টন ফ্রিডম্যান এইভাবেই চাহিদা অপেক্ষকটাকে গড়ে তোলেন। তারপরে নিয়ে আসলেন এম আর এম, অর্থ থেকে প্রাপ্ত সুদের হার। অর্থ যদি তুমি সেভিংস অ্যাকাউন্টে রাখো অথবা টাইম ডিপোজিটে রাখো, সব যে বন্ডেই কিনতে হবে এমন তো কোনো কথা নাই, বাস্তবসম্মতও না। এতক্ষণ যে তোমরা শুনছিলা, তোমাদের মাথার মধ্যেও কাজ করছে, আরে বন্ডে রাখবে কেন? এটা দুর্বলতা ছিল আর কি। তো বললে যে অর্থ তো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেও রাখা যায়, ওখান থেকে যে সুদ হয় সেটার হার। তারপর হচ্ছে বন্ড থেকে প্রাপ্তির হার, বন্ড কিনলে আর এক ধরনের সুদ পাওয়া যায়, সেটার হার। তারপর হচ্ছে ইকুইটি থেকে, তুমি যদি শেয়ার কেনো তাহলে শেয়ারে কিন্তু সুদ পাওয়া যায় না, লভ্যাংশ পাওয়া যায়, সেটা থেকে, সেটার উপরও নির্ভর করে। তুমি তোমার টাকা দিয়ে শেয়ার কিনতে পারো। তারপর উনি বললেন যে দাম স্তর যদি বেশি হয় তাহলে পারে তুমি বেশি টাকা নিজের হাতে রাখতে চাইবা। আবার মুদ্রাস্ফীতির হার যদি বেশি হতে চায় তাহলে তুমি টাকা কম রাখতে চাইবা, কারণ তুমি জানো যে টাকা নিজের হাতে রাখলে পারে ওই টাকাটার মান কমে যাবে, তুমি হচ্ছে সুদ থেকেও বঞ্চিত হচ্ছে, আবার অর্থের ক্রয় ক্ষমতাও কমে যাচ্ছে। সুতরাং প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বেশি হলে তুমি নগদ অর্থ, তরল অর্থ নিজের কাছে ধরে রাখতে চাবে না। এবং প্রাতিষ্ঠানিক উপাদান, অন্যান্য আরো অনেক উপাদান আছে। তোমার ব্যাংক কত দূরে থাকে, ঠিক আছে, টাকাটা যে তুমি কিংবা এই যে এইসব দ্রব্য কিনবা, তুমি যদি গ্রামে থাকো তুমি চাইলেই বন্ড কিনতে পারবা না, গ্রামে থাকলে তুমি চাইলেই ইকুইটি শেয়ার কিনতে পারবা না, কিন্তু তুমি যদি ঢাকাতে থাকো তাহলে তুমি এটা কিনতে পারবা, কারণ কেনার অনেক সহজ। এই প্রাতিষ্ঠানিক উপাদানও আছে। তো এই সকল উপাদানের উপর নির্ভর করে একজন মানুষের অর্থের চাহিদা আর কি। অন্যান্য কোনো কোথাও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাওয়া যায়, কোথাও আলোচনা করেছি আমি, এতক্ষণ করিনি, কারণ অন্যান্য অর্থনীতিবিদরা এই বিষয়গুলোকে নিয়ে আসেনি আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই করে নিয়ে মিল্টন ফ্রিডম্যান অর্থের চাহিদা তত্ত্বকে নিয়ে আসলো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে শেষ ক্লাস। আজকে পুরো অর্থ চাহিদা সংক্রান্ত যে 5টা চাহিদা তত্ত্ব আছে, 5টাই আলোচনা করলাম। যেমন হচ্ছে ক্লাসিক্যালের মধ্যে আবার 2টো ছিল। তারপর করলাম হচ্ছে কেইনসিয়ান। এরপরে কি করলাম, টবিনসের তোমার পোর্টফোলিও তত্ত্ব করলাম। তারপর হচ্ছে বমলের ইনভেন্টরি তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এবং সর্বশেষ মিল্টন ফ্রিডম্যানের তত্ত্ব। আমরা যদি ক্লাসিক্যালের 2টো, ফিশার এবং যদি ক্যামব্রিজ ধরি, তাহলে 6টা তত্ত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। 6টা তত্ত্ব, একটা থেকে আরেকটার পার্থক্য কি, তোমরা এই লেকচারটা যদি পরপর 2বার অথবা 3বার শোনো, পুরো ধারণাটা আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম দিকে শুনতে যে তোমাদের কাছে যে খটকাগুলো ছিল, যত দেখো এই যে এগোতে থাকছে তত বেশি এই খটকাগুলো তোমার চলে গেল। কারণ এর আগে এই যে সুদের হার কেন সবসময় বন্ডে রাখছি, কেন ব্যাংকে রাখছি, এই প্রশ্নগুলো ছিল। এই সর্বশেষ যে তত্ত্বটা আসলো অর্থের চাহিদা, সেখানে সবগুলোর সমাধান মিল্টন ফ্রিডম্যান দিয়ে দিল। তো যাই হোক, খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি, ভালো থাকো, শুভেচ্ছা।